মিস্টার শাহরিয়ার প্রশ্ন আপনি মার্দিয়া মমতাজ আপাকে করেন, কারণ আমাকে করার অর্থটা হচ্ছে মানে আমি ঠিক জানি না আমি ওনার বক্তব্যকে কি কারণে আমি বলতে যাব বলেন। মেয়ে নারীদের যে বুলিং বডি শেমিং এর বিষয়টা এত বেশি ছড়াছড়ি হয়ে গেছে, নারীরা সামনে আসলে বিভিন্ন ধরনের বুলিং শেমিং হচ্ছে, এখান থেকে উত্তরণের উপায়টা কি? আসলে রাজনৈতিক দলগুলোর ভূমিকাও কেমন দেখছেন? না দেখেন, আমি আসলে ব্যাপারটাকে একটু আর একটু ভেরি ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখতে চাই। কারণ কি, এভাবে দেখলে মনে হবে আপনার হয়তো বা যারা অনেক পরিচিত তারাই শুধু এই বুলিং ফ্রেমিংয়ের শিকার হয়, কিন্তু গল্পটা এরকম না। একজন গবেষক হিসেবে আমি জানি আপনার যদি মেয়ে থেকে থাকে, আপনার মেয়েটাও হতে পারে, তাকে হয়তো কেউ চেনে না। যেই মেয়েটা কোড অ্যান্ড কোড একদম পর্দায় ঢাকা, সেও বাদ পড়ছে না, কিন্তু যে আমার মতো আছে সেও বাদ পড়ছে না। তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা দুটো জিনিস হয়েছে। আমরা বেশ কিছুটা এগিয়েছি, সেটা কি জানেন? আপনার মনে আছে একসময় তো ইফটিজিং হতো, রাস্তা দিয়ে মানুষ গেলে পরে ছেলেরা মেয়েদেরকে নানা ধরনের মন্তব্য করতো। ওটাকে কিন্তু আমরা বন্ধ করেছি। আমাদের মতো অসভ্য মেয়েরাই হয়তো বা বন্ধ করেছে, যাদেরকে নানা ধরনের নাম দেওয়া হয়। আপনি তো নারীবাদীদেরকেও গালিগালাজ করছেন, আপনি শাহবাগী ইত্যাদি ইত্যাদি আপনি দেখছেন, এবং রাজনৈতিক দল সেটাকে এনরোজ করছে, উইচ ইজ স্যাড, ভেরি স্যাড, খুবই দুঃখজনক। কিন্তু আমরা একটা শিক্ষিত সমাজের মানুষ, আমরা তো একটা শিক্ষিত চিন্তাশীল সাংস্কৃতিক বাংলাদেশ চাই সকলে, তাই না? যৌক্তিক বাংলাদেশ চাই। আপনি তাদেরকেও করছেন। তো আমরা কিন্তু পেরেছি ওই ইফটিজারদেরকে বন্ধ করতে। আপনি কিন্তু এখন খুব কমই দেখবেন যে রাস্তা দিয়ে হেঁটে গেলে কেউ একটা ব্যাড কমেন্ট করলে কিন্তু 10টা মানুষ তাও এসেই করে। কিন্তু আমরা কি পারিনি জানেন? আপনি ভিড়ের মধ্যে আপনাকে বিভিন্ন জায়গায় গায়ে হাত দেওয়া বন্ধ করতে পারিনি তো। বাসে বলেন, ট্রেনে বলেন, যেখানে যাবেন এই অভিজ্ঞতা নাই, খুঁজে পাবেন না। ঘরের ভেতরে ভাই আপনি বাস্তবতাতে আসেন, ঠিক আছে? এমনকি আপনি নৈতিক শিক্ষাগুরু দ্বারা তো মানুষ নানা ধরনের লাঞ্ছনার শিকার হচ্ছেন, সেটি হুজুর হোক, শিক্ষক হোক, নানা কিছু। এই চর্চা তো চলে আসছে। এখন সংকটটা কোথায় হয়েছে? সংকটটা হয়েছে এই ইস্যুতে আপনার কোনো দল লাগে না তো। এই ইস্যুতে কি দল লাগে? আপনি আমাকে বুঝায় বলেন তো। এই যে সেদিনও তো আমি দেখলাম যে আপনার একজন শিক্ষার্থী তাকে তার মানে একজন হুজুর তাকে লাঞ্ছনার শিকার করেছেন, হুজুর না হোক, শিক্ষক, হোয়াট এভার। এই জন্য কি আপনি কোন দল, আমার জন্য এটা গুরুত্বপূর্ণ? এটার জন্য তো আপনার একই জায়গায় আসার কথা, আসতে পারি না কেন? আচ্ছা আপনি বলেন তো, যে মাদ্রাসার মধ্যে আপনি বলাৎকারের রিপোর্ট পান না, দেখেন না, এটা নিয়ে কোনো বক্তব্য নাই কেন? আপনি আসতে পারেন না কেন? আপনি কি আসলেই চান ওই ছোট্ট শিশু, ছেলে বাচ্চাটাও, মেয়ে বাচ্চা তো, ছেলে বাচ্চাটাও তার উপরে নির্যাতন হোক? আপনি আসতে পারেন না কেন? কি এমন জিনিস আপনাকে বাধাগ্রস্ত করে? এটা এই আলাপগুলো ওই জায়গাটাতে, ঠিক আছে? এখন কি হয়েছে, আমাদের মতো, ওই যে আমি তো বললাম আমরা তো ভদ্র না, তো অভদ্ররা ইফটিজারকে তাও আমরা কোনো মতে ঠেকা দিতে পেরেছি। এখন এরা সবাই যে এই সাইবার স্পেসে যে হাজির হয়েছে, কিন্তু বুঝতে পেরেছেন? দে আর দ্য হ্যারাসার, লিটারেলি হ্যারাসার। সে হ্যারাস কেন করে জানেন? হ্যারাস এই জন্য করে না যে সে আপনাকে হ্যারাস করে মজা পাচ্ছে, সে আপনাকে হ্যারাস করে কেবলমাত্র আপনার মনোবল ভেঙে দেওয়ার জন্য, আপনাকে মিউট করার জন্য। আপনি কি ভুলে গেছেন সেই সময়ের কথা, যে শুধুমাত্র আপনার প্রণয়ের সম্পর্কে হ্যাঁ না বলার কারণে অ্যাসিড ছুঁড়ে মেরেছেন ভাই? অপরাধ হচ্ছে না বলা। এই যে না বলা শোনা, আপনাদের এই যে টেলিভিশন আমরা আসি না, মার্দিয়া মমতাজ তো এমপি, আমি তো ভাই কোনো এমপিও না, কোনো দলও না, কিছুই না, আমিও তো বাদ যাই না। কেন আপনি টেলিভিশন আসছেন কেন? আপনি কথা বলবেন কেন? তার মানে কি আপনি একটা, ওই যে প্রশ্ন করেছিলেন, ক্ষমতায়িত মেয়ে, নানাভাবে মানুষ ক্ষমতায়িত হতে পারে, বক্তব্য দিয়ে হতে পারে, জ্ঞান দিয়ে হতে পারে, সৌন্দর্য দিয়ে দিতে পারে, কলা দিয়ে হতে পারে, নানাভাবে হতে পারে। যেভাবেই হাসুক, যখনই সে মেয়ে হয় তাকে আপনি পাবলিক প্লেস থেকে আড়াল করার জন্য এটা নীতি নৈতিকতার অবক্ষয় নাকি প্রশাসনের কোনো দায়বদ্ধতা দেখেন? রেজিস্ট্যান্স, আমাদের রেজিস্ট্যান্সের অবক্ষয়, ডিজিটাল ইলিটারেসির অবক্ষয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার ঘরে, আপনার দলে যারা করে আসছে। মার্দিয়া মমতাজ যেমন ওটুকু বললো যে ওকে বলেছে ভালো হয়েছে, এই বটে তো আমার দলে আছে, আপা খুব বলেছি, তখন কি আমি সেই নৈতিক অবস্থান নিতে পেরেছি? সেটা যেই দলেরই হোক না কেন। ধন্যবাদ। আমি মার্দিয়া মমতাজের কাছে একটু যেতে। মার্দিয়া মমতাজ, আপনাদের যে দলের, মানে আপনার জোটের আর কি, নট দল, 11 দলের জোটের মুনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আবার একজন দেখলাম এনসিপির নুসরাত তাবাসসুম
সময় শেষ তিনি দিতে গেছেন, মনোনয়ন জমা দিতে, তারটাও অবৈধ হয়েছে। আমার প্রশ্ন ওই জায়গায় যে জামায়াত জোট বিরোধী দলের অবস্থান নিয়েছে সংসদে, সেখানে একটা তাদের বিরুদ্ধে কথা আছে, তারা বিরোধী দলের যে ভূমিকা, জোরালো ভূমিকা, সেটা রাখতে পারছে না বিএনপির অভিজ্ঞ সাংসদদের কারণে। এই জায়গাটায় যদি বলি, এই যে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে মুনিরা শারমিনের যে ল্যাকিংসগুলো আছে, সেই ল্যাকিংসগুলোকে তারা দেখে নাই, বা তাবাসসুমও কেন দেরিতে গিয়ে মনোনয়ন দিল, এই দায়গুলো কাদের? আসলে আপনারা কি রাজনৈতিকভাবে দুর্বল, মানে আপনাদেরকে এখানে মনে হয় অভিজ্ঞ লোকের অভাব? দুইটা প্রশ্ন যেটা করেছেন, এনসিপি কিন্তু তাদের পদাধিকার বলেই মানে 6টা সিটের এগেইনস্টে একটা আসন পায়। তো সেখানেই আসলে মুনিরা শারমিনকে দেওয়া হয়েছিল এবং সম্ভবত এটা এক্সপেক্টেড ছিল যে ওরাই এই স্ক্রুটিনিটা করবে, অথবা নুসরাতকে সহই যদি তার অপশন হিসেবে রাখতে চাইতো তাহলে সময়টা মেনটেন করলেই হতো। 17 মিনিট তো আসলে কোনো লেট না হিসেবে ধরতে। তো সেক্ষেত্রে এটা হয়তো ওদের একটা অভিজ্ঞতারও অভাব হতে পারে। আর জামাত জোট হয়তো সেই জায়গায় ডিকটেট করতে চায় নাই, কারণ ওরা তো ওইটা পদাধিকার বলেই পায়। শারমিনের বিষয়টা যেহেতু তিনি সরকারি চাকরি ছেড়েছেন মাত্র ডিসেম্বরে, জি, 3 বছর লাগার কথা, জি, এখন সেই অভিজ্ঞতাটা কি এত কম? আরপিওর শর্ত অনুযায়ী, আরপিওর শর্ত অনুযায়ী, জি। তো এখন সংরক্ষিত আসনকে তারা আরপিওর বাইরে মনে করেছেন কিনা এটা আসলে আমার কাছে ঠিক পরিষ্কার না, আমি জানি না। আর আরেকটা যেটা বলছিলেন যে দেখেন, একটা বড় দল যারা এর আগে অনেকবার পার্লামেন্টে গেছে, মানুষগুলো ইম্পর্টেন্ট, একটা দলের তো একটা এক্সপিরিয়েন্সের বিষয় আছে। তো সেই হিসেবে জামাতও কিন্তু এর আগে কখনো প্রধান বিরোধী দল ছিল না, তাহলে তাকেও তো এটার সাথে কোপ করার জন্য সময় নিতে হবে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে যারা অনেক দিন ধরে ভিজিলেন্ট, তারা তো অনেক তড়িৎ কাজ করার দরকার নাই। কিন্তু আপা বলেছিলেন একটা কথা, আপনার নিশ্চয় মনে আছে, জামায়াত তো নিজেদেরকে, তাদের লোকগুলোকে বেশ শিক্ষিত মনে করে, বা শিক্ষিত লোকেরা জামায়াত শিবির করে, এই কথাগুলো বাজারে বেশ প্রচলিত বা পারসেপশন আছে। তাহলে এইসব বিষয়ে কি তারা শিক্ষিত হতে পারেনি? বিষয়টা এমন পারেনি, কিংবা এটা রিফ্লেকশন সরাসরি সংসদে দেখেন একজন অনেক শিক্ষিত, কিন্তু মনে করেন প্রথম যেদিন সে ক্যামেরার সামনে বসেছে তার সেদিনের ওরিয়েন্টেশন আর আজকের ওরিয়েন্টেশন কি এক হবে? তার 100তম দিনের সেটা নিশ্চয়ই হবে না। তো সেটার জন্য তো অপেক্ষা করতে হবে। এবং এই অভিযোগটা আসলে যারা করছেন তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে বিএনপিরও কিন্তু পুরনো যারা দ্বিতীয়বার এসেছেন এরকম সংসদ সদস্য কম, কিন্তু তারপরেও তাদের যেহেতু সংখ্যাধিক্য আছে, হয়তো অনেকগুলো ব্যাপার চাপা পড়ে যাচ্ছে, হয়তো জামাত অনেক বেশি হাইলাইট হচ্ছে, কিন্তু আমি এটা কোনোভাবেই মনে করি না যে তারা অপ্রস্তুত। জি, আমি আসবো আপনার কাছে। আবার তেল সংকট তো চলছে দেশে বেশ, সরকার যদিও বলছে পর্যাপ্ত তেল আছে। আজকেও একটা রিপোর্ট পেলাম, ভারত থেকে প্রায় 7,000 টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে যুক্ত হচ্ছে। আবার এদিকে আবার ঢাকায় লোডশেডিংয়ের একটা সিদ্ধান্ত নিয়েছে সংসদে। গ্রাম অঞ্চলে তো লোডশেডিং আছেই সবসময়। এখন কি আবারও আমরা লোডশেডিংয়ের দিকে যাচ্ছি কি না দেশ? না দেখেন, এই তেলের ব্যাপারটার ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, এটা খুবই মানে আমরা যখন আমাদের আসলে নৃবিজ্ঞান হিসেবে প্রত্যন্ত অঞ্চলে যেতে হয়, কিন্তু হ্যাঁ, গরমটা যখন আসে তখন কিন্তু আপনার এটা সবসময়ই বিদ্যুতের ঘাটতিটা থাকে, যখনই লোডটা পড়ে বেশি। কিন্তু ঘটনা হচ্ছে কি, আপনি খেয়াল করে দেখবেন লাগাতার 5ই আগস্টের পরে এবং আগে থেকেও বেশ কিছু ঘাটতি কিন্তু চলেছে, বিশেষ করে হিট ওয়েভটা আপনি মনে করে দেখেন। আওয়ামী লীগের সময়ে আপনার কৃচ্ছতা সাধন নামক একটা স্কিম নিয়েছিল তারা, যেখানে অফিস আদালত আপনাকে কৃচ্ছতা সাধন করার কথা বললো, অর্থাৎ আপনার কিন্তু একটা ঘাটতি শুরু হয়েছে, ওই ঘাটতিটা তো পূরণ তো হয়ই নাই, এটা আরও বেড়েছে। তো তার কনসিকোয়েন্সেস এখানে এসে পড়বে, এটা খুবই অবভিয়াস, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সারা দুনিয়াতে তেল নিয়ে অনেক ঘটনা ঘটছে, হরমুজ প্রণালী বন্ধ আছে, খুবই স্বাভাবিক। তেলের যেই ফ্লো বা দাম, সেটার ইম্প্যাক্ট বাংলাদেশ তো আর পৃথিবী থেকে বাইরের কোনো গ্রহ না, সেখানেও পড়বে, এটাও সত্য। 3 নাম্বার, বিবিসি রিপোর্ট থেকে 17ই এপ্রিল, হ্যাঁ 17ই এপ্রিল বিবিসি বলছে আপনার ফরিদপুর থেকে 5.17 লক্ষ মেট্রিক টন তেল আপনার সংরক্ষণ করতে হচ্ছে। মোবাইল কোর্টে প্রায় 9,000-এর উপরে মামলা আছে। উপরে গাজী পানির ট্যাঙ্কি তেল মজুত করে রেখে দিয়েছেন, নিচে পানির ভিতরে তেল মজুত করে রেখে দিয়েছেন। এই যে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট
তারাও কিন্তু এর সাথে যুক্ত আছে। কাজেই এই যে তেলের মূল্য নিয়ে যা কিছু হচ্ছে, যাদের রাজনীতি করা তারা রাজনীতি করুক, কিন্তু বাস্তবতা কি জানেন, আমি মনে করি যে রাজনৈতিক দল সরকার পক্ষের সবচেয়ে বেশি দরকার হচ্ছে তারা এই সিন্ডিকেটটা যদি না ভাঙতে পারেন সেদিকে মনোযোগ থাকার কথা ছিল। কিন্তু আমরা কোনো এক অদ্ভুত কারণে তেল আছে কি তেল নেই এই আলাপের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করেছি। কারণ আপনার এই যে আমি আপনাকে বললাম যে প্রায় 4 লক্ষ টন তেল যেটা তারা রক্ষা করেছে, তার মানে কি, তাহলে এখন যে তেলগুলো কোথায় ব্যবহৃত কোথায় হচ্ছে? এই দেশটা একটা অদ্ভুত দেশ। কথায় কথায় বলবে 90% মুসলমানের দেশ, রোজার সময় পেঁয়াজু থেকে শুরু করে সব কিছুর দাম বেড়ে যাবে, সয়াবিনের তেলের দামও তখন বেড়ে যাবে, তেল পাওয়া যাবে না। এই বাস্তবতাকে মানতে হবে, তো একজন নৃবিজ্ঞানী হিসেবে আমার তো এটা বলতে হবে। কাজে এই যে তেলের সৃষ্ট সংকটটি, এই সংকটটি কেবলই বৈশ্বিকের সংকট আমি সেটা মনে করি না। শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে ব্যারিস্টার শাহরিয়ার, যে তিনি কালকে একটা টক শোতে, সম্ভবত কালকে কোটারকর, তিনি বলেছেন চীন আমাদেরকে তেল সার দিতে চাচ্ছে কিন্তু দাদাদের ভয়ে নিচ্ছে না সরকার, দাদারা তাদের ফেলে দেবে। দেখেন বিষয়টা- ব্যারিস্টার শাহরিয়ারের প্রশ্ন আপনি মার দেওয়া মন্তচাপাকে না, করেন, কারণ আমাকে করার অর্থটা হচ্ছে মানে আমি ঠিক জানি না আমি ওনার বক্তব্যকে কি কারণে না, আমি আপনি কি বলতে দেখছেন, যাব মানে বলেন। এটা তো- পারিপার্শ্বিক অবস্থা কি দেখছেন আসলে? দেখেন আমি সব সময় যেটা দেখি আমি এটাই বলতে চাই যে আপনার একটা রাষ্ট্র যখন যায়, রাষ্ট্র সবসময় কি চিন্তা করবে, আপনার রাষ্ট্রটা কোনো উন্নত রাষ্ট্র না তো, আপনার রাষ্ট্রে গরিব মানুষ আছে তো, না খেয়ে ঘুমায় তো নাকি না, বাস্তবতা এটা। তখন আপনি আপনার রাষ্ট্রে যাহা কিছু কেনার যেখানে থেকে আপনি সস্তা পাবেন সেখান থেকে আপনি কিনবেন। আমি শুধু এই সিম্পল ফর্মুলা বুঝি। যে বা যারা ওই ফর্মুলা ভায়োলেট করে বলবেন যে না আমি দ্বিগুণ দাম দিয়ে বাড়ি থেকে নিয়ে আসবো, আমি তাদেরকে আর যাই হোক বাংলাদেশ বান্ধব বলতে পারি না। জি, ধন্যবাদ।